everyone, welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। সম্প্রতি হয়ে গেল কলকাতা ফাইলসের লুক সেট এবং সেখানেই উপস্থিত ছিলেন নামি নামি তারকারা। চলুন দেখে নিই অভিনেতা রজতাভ দত্ত কি বললেন তার চরিত্র নিয়ে এবং তিনি কি বললেন তার পরিচালককে। আসুন আমরা দেখে নিই। সম্প্রতি হয়ে গেল ক্যালকাটা ফাইলসের লুক সেট। উপস্থিত ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির নামি দামি তারকারা। রজতাভ দত্ত তার চরিত্র ও পরিচালককে কি বললেন আসুন দেখে নিই। একটা থ্রিলারই বলা যায় কলকাতা ফাইলস। সৌভিকের সাথে এটা আমার চতুর্থ কাজগুলো। আগের যে কাজগুলো হয়েছে তার মধ্যে একটা থ্রিলার, একটা হরর, তারপরে আবার একটা থ্রিলার, সেটায় একেবারেই ভিকটিম ছিলাম। প্রথমটায় ইনভেস্টিগেশনে ছিলাম, সেকেন্ডটাতেও হররেও ইনভেস্টিগেশনেই ছিলাম, এবার আবার ইনভেস্টিগেশন। মাঝখানে একটা খুচরো কাজ করেছি ওর সঙ্গে, সেটা বেরোয়নি এখন। আর চতুর্থ কাজ, সৌভিককে অনেকদিন ধরে দেখছি, আস্তে আস্তে বড় হয়ে উঠছে, আস্তে আস্তে হাত পাকাচ্ছে। আগে তুলনামূলকভাবে ও যে কাজগুলো করেছে এটাই তার থেকে বেশি বাজেটে আরও বড় পুরো ইউনিট নিয়েই কাজ করছে, যেটা তুলনামূলকভাবে আর একটু কী বলবো, সবসময় তো সবাই একটু একটু করে গ্রো করে, ও সেখানটায় বাকি পুরো ইউনিট সাপোর্ট যেগুলো দরকার হয় সবসময় তো একজন নতুন ডিরেক্টর সেগুলো পেয়ে ওঠে না। এটাই অনেকটা সেটা আমি দেখছি, ও প্রস্তুত হয়ে নামছে। দেখা যাক, আশা করি ভালো হবে। দু তিনটে লুক দেখেছি আসলে, মানে কতগুলো ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে আমরা গেছি। আরও কয়েকটা জিনিস ট্রাই করা হয়েছিল, তারপরে এটাই আপাতত আমরা স্টিক করেছি। এটা সবাই ডিরেক্টর এবং বাকি যারা আমাদের স্টাইল রয়েছেন তাদের পছন্দ হয়েছে, কাজেই এটা নিয়ে ক্যারি করবো আশা করছি। আসুন দেখে নিই পরিচালক সৌভিক দে কি বলছেন। যেহেতু চিফ মিনিস্টার, আমার মনে হয়েছিল যে মহিলা চরিত্রে চিফ মিনিস্টারকে দেখতে ভালো লাগবে ছবিতে, কারণ সবাই মেল ইউজ করে অভ্যস্ত। হিন্দি ছবি থেকে বাংলা ছবি মোটামুটি মেলই ইউজ করেছে, মেল ক্যারেক্টারই সবাই করেছে। তো আমার মনে হচ্ছে যে না, একটু ফিমেল ক্যারেক্টার যদি ইউজ করা যায়। এইটার সাথে যে কারোর সমাজে মানুষ তো দর্শক কোনো না কোনো লোকের সাথে, কোনো না কোনো মানুষের সাথে কোঅপারেট করে ফেলবে, বাট আমার ওরকম বিষয় নেই যে আমি কারোর সাথে কোঅপারেট করে বানাবো। এটা আমার নিজের মতন করেই ভাবনা যে আমি এইটা একটা কাকতালীয়ভাবে কারোর সাথে যদি মিলেও যায়, কেউ যদি ভাবনায় দর্শক মিলিয়েও ফেলে, সেটা আনফর্চুনেট দর্শকের পার্সপেক্টিভ। আমার ওরকমভাবে ভাবনাই নেই। যখন এসেছিলো আমার মেন যেটা দেখেছি যে অন্যরকম চরিত্র, সেটা আমি সবসময় চেষ্টা করি করার। চরিত্রটাই মেন, আমি কেন আগে এরকম কাজ করিনি, তাই জন্য একবার এটাই বলি, ভালো লাগে। হ্যাঁ, সেটাই চেষ্টা। পাশে যারা রয়েছেন তারা ইন্ডাস্ট্রির একদম শুরু থেকে দেখছি, আমি অনেকে ছোট থেকে দেখে বড় হয়েছি, তারা রয়েছে একদম সেন্টারে, আমি রয়েছি, সেটার জন্য আরও এক্সাইটেড এবং তাদের থেকে আমি রোজ শিখছি এবং সেটাও আশা করি তাদের অনেক হেল্প পাবো, শিখতে পারবো। একদম নতুন জার্নি, নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আসছে দ্য ক্যালকাটা ফাইলস। 60 বছর বয়সে ফের বিয়ে। সম্প্রতি তৃতীয়বারের জন্য বিয়ে সেরে ফেললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। মুম্বাইতে বান্দ্রায় তার নিজের বাড়িতেই বিয়ে সারলেন তিনি গৌরী স্প্যাটের সঙ্গে।
এবং একেবারেই অনাড়ম্বর জাঁকজমকহীন এই বিয়ে। উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ পরিবারের কয়েকজন এবং কিছু বন্ধু বান্ধব। জাঁকজমকহীন হলেও সাদা পোশাকে রুচিশীলভাবেই ধরা দিলেন আমির খান ও গৌরি স্প্র্যাট। সেখানে উপস্থিত ছিলেন আমির খানের মাও। সম্প্রতি প্রকাশ্যে এসছে সেই বিয়েরই কিছু ঝলক। সেখানে আমরা দেখতে পাচ্ছি একই সাথে নাচের মধ্যেও আবদ্ধ হলেন গৌরি স্প্র্যাটের সাথে অভিনেতা আমির খান। কিরণ রাওয়ের সাথে বিচ্ছেদের পর ফের একবার বিয়ের পিড়িতে আমির খান এবং এবার তার বউ গৌরি স্প্র্যাট। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তৃতীয়বার বিয়ের পরে তার নতুন কি কি কাজ আসতে চলেছে এখন সেটাই দেখার অপেক্ষায় তার অনুরাগীরা। কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, বরং একেবারে ব্যক্তিগত এবং পারিবারিক আবহেই সম্পন্ন হয়েছে আমির খানের বিয়ে। বিয়ের পর প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের প্রথম অফিসিয়াল ছবি। চারপাশে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছেন। ছবিতে আরও দেখা যায় আমিরের মা জিনাত হুসেনও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সাদামাটা কিন্তু রুচিশীল সাদা পোশাকে ধরা দেন আমির খান। শুধু ছবি নয়, প্রকাশ্যে এসেছে বিয়ের একটি ভিডিও। সেখানে দেখা যায় আমির ও গৌরী একে অপরকে বিয়ের প্রতিজ্ঞা শোনাচ্ছেন। ভিডিওর আরেকটি মুহূর্তে দেখা যায় নববধূর সঙ্গে নাচে মেতে উঠেছেন আমির খান। দীর্ঘদিন পর অভিনেতাকে এতটা আবেগঘন এবং স্বতঃস্ফূর্ত দেখে অনুরাগীরাও আপ্লুত। তবে এই বিয়ের থেকেও কম আকর্ষণীয় নয় আমির ও গৌরীর প্রেমের গল্প। প্রায় 25 বছর আগে প্রথম পরিচয় হয়েছিল তাদের। প্রথমে দীর্ঘদিন লং ডিস্টেন্স সম্পর্কেই ছিলেন তারা। ধীরে ধীরে সম্পর্ক আরো গভীর হয়। এরপর গত বছর নিজের 60তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির খান। মজার বিষয় হলো 2025 সালের মার্চ মাসে আমি নিজেই বলেছিলেন 60 বছর বয়সে তৃতীয়বার বিয়ে করাটা খুব একটা মানানসই নয়।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। 1986 সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। 2002 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর 2005 সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। দু 2021 সালে পারস্পরিক সম্মতিতে তাদেরও বিচ্ছেদ ঘটে। তবে সন্তানদের দায়িত্ব এবং পারিবারিক সম্পর্ক আজও সৌহার্দ্যপূর্ণই রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়ে গেছে ববি দেওয়ালের নতুন সিনেমা আলফা, এবং সেটিকে নিয়েই দাদা সানি দেওয়াল ভাই ববি দেওয়ালকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, কান্ট ওয়েট বব। তিনি দারুণভাবে উচ্ছ্বসিত এই সিনেমাটি দেখার জন্য। দেওয়াল পরিবারের মধ্যে এই সম্প্রীতির সম্পর্ক আমরা বারবারই দেখতে পাই। ইতিমধ্যেই বাটওয়ারা 1947 নিয়ে ভাই ববি দেওয়ালও দাদাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন। সম্প্রতি মুক্তিও পেয়ে গেছে আলফা। টিজারের পর ট্রেলার আসাতেই দারুণ উত্তেজিত হয়ে পড়েছিল দর্শক মহল। কারণ টিজারে যখন ববি দেওয়ালকে আলিয়া ভাটের বাবার চরিত্রে দেখা গিয়েছিল, তখন বোঝা যায়নি যে তিনি আসলে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন, যা ট্রেলারটি সামনে আসার পরে আমরা বুঝতে পারি। এই সিনেমায় আমরা দেখতে পাচ্ছি আলিয়া ভাট, শারবারি ওয়াগ, অনিল কাপুর, ববি দেওয়ালের মতো অভিনেতাদের, এবং একটি বিশেষ চরিত্রে থাকছেন ঋত্বিক রোশনও। দেশ জুড়ে কেমন চললো এই সিনেমা তা এখন সময় বলে দেবে। ভাই ববি দেওয়ালের নতুন ছবি আলফা মুক্তি পেতেই শুভেচ্ছা জানালেন দাদা সানি দেওয়াল। সানি নিজের ইনস্টাগ্রামে আলফার পোস্টার শেয়ার করে লিখেছেন, অনেক শুভেচ্ছা বব, ছবিটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। সানির এই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ববি। কমেন্টে তিনি হার্ট ইমোজি দিয়েছেন। দেওয়াল ভাইরা যে একে অপরের সিনেমার জন্য সবসময় গলা ফাটান তা নতুন কিছুই নয়। এর আগেও সানি দেওয়ালের আপকামিং ছবি বাটওয়ারা 1947 এর জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন ববি। তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, তুমি সেরা ভাইয়া, এই ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমার গোটা টিমকে অনেক শুভেচ্ছা। টিজারটা দারুণ হয়েছে। ছবিটা যে অসাধারণ হবে তাতে কোনো সন্দেহই নেই। আলফার কথায় ফেরা যাক। আলিয়া ভাট এবং শর্বরী অভিনীত এই স্পাই থ্রিলারটি শুক্রবার 3রা জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবির ট্রেলারে আলিয়ার চরিত্র সীতার সঙ্গে পরিচয় করানো হয়। এই নামটি তাকে দিয়েছেন ববি দেওয়ালের চরিত্র, সীতার মা জানকীর কথা মাথায় রেখে। ট্রেলারে আলিয়ার দুরন্ত অ্যাকশন সিকোয়েন্স নজর কেড়েছে। অন্যদিকে শর্বরীকে একটি রহস্যময় চরিত্রে দেখা যায়, যাকে প্রথমে সীতা বিশ্বাস করতে পারে না। কিন্তু পরে একটি বিপজ্জনক মিশনের জন্য তারা হাত মেলায়। ছবিতে অনিল কাপুরকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ববি দেওয়াল এখানে ছবির প্রধান খলনায়ক।
এছাড়াও একটি ক্যামিও চরিত্রে রয়েছেন ঋত্বিক রোশন। শিব রাওয়াল পরিচালিত আলফা ছবিটি ইয়শ রাজ ফিল্মস স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা কেন্দ্রিক ছবি। সম্প্রতি মুক্তি পেয়ে গেছে দিলজিৎ দোসাঞ্জের নতুন সিনেমা পাঞ্জাব 95। তবে একটি অন্য নামে মুক্তি পেয়েছে সিনেমাটি, যা হলো সাতলুজ। দীর্ঘ 3 বছরের আইনি লড়াই, বিভিন্ন টানাপোড়েন কাটিয়ে অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। এই সিনেমাটি কোনো কাল্পনিক গল্পের উপর ভিত্তি করে নয়, বরং এই সিনেমাটি গড়ে উঠেছে মানবাধিকার কর্মী জয়সওয়ান্ত সিং খালরাকে নিয়ে। 90-এর দশকে পাঞ্জাবে সন্ত্রাসবাদ নিধনের নামে বহু সাধারণ মানুষকে অপহরণ, নিখোঁজ এবং হত্যার খবরও শুনতে পাওয়া গিয়েছিল। সেই অবস্থায় এই মানবাধিকার কর্মী সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। পর্দায় যাকে আমরা দেখতে পাচ্ছি দিলজিৎ দোসাঞ্জের মধ্যে দিয়ে, তিনি এই চরিত্রটি অভিনয় করছেন। সম্প্রতি মুক্তি পাওয়া मैं वापस आऊंगाতে দিলজিৎ দোসানের প্রমুখ প্রশংসা হয়েছে। ইমতিয়াজ আলীর এই সিনেমা একেবারে মুখে মুখে ছড়িয়ে পড়েছে সমস্ত দর্শকদের। পার্টিশনের আবেগঘন বিষয়ের পরে এবার মানবাধিকার কর্মী হিসেবে দিলজিৎ দোসান। এখন দেখার তার এই নতুন সিনেমা ওটিটিতে কতটা জনপ্রিয় হয়ে ওঠে এবং দর্শকরা কতটা উপভোগ করে এই সিনেমাটি। গল্প কোনো কাল্পনিক ঘটনা নয়, এটি অনুপ্রাণিত মানবাধিকার কর্মী জয়সওয়ান্ত সিং খালরার জীবন থেকে। 80 ও 90 দশকে পাঞ্জাবে সন্ত্রাসবাদ দমনের নামে হাজার হাজার মানুষের রহস্যজনক নিখোঁজ হয়ে যাওয়া, বেআইনি আটক এবং অভিযোজিত ভুয়ো এনকাউন্টারের মতো সংবেদনশীল বিষয়কে তুলে ধরা হয়েছে এই ছবিতে। দিলজিৎ দোসাঞ্জ অভিনয় করেছেন জসওয়ান্ত সিং খালরার চরিত্রে, যিনি নিজের জীবন বাজি রেখে নিখোঁজ মানুষদের সত্য সামনে আনার চেষ্টা করেছিলেন। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে দেখা যায় একদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে সাধারণ মানুষের ন্যায় বিচারের দাবি। এই সংঘাতের মাঝখানে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন দিলজিৎ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন রামপাল, সুবিন্দর ভিকি, কনওয়ালজিৎ সিং এবং গীতিকা বিদ্যা ওয়াহলিয়ান। কিন্তু প্রশ্ন হলো, এই ছবি মুক্তি পেতে 3 বছর সময় লাগলো কেন? 2022 সালে সেন্সর বোর্ডে জমা পড়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। পরিচালক হানিত রেহানির দাবি, প্রথমে 21টি কাট করতে বলা হয়, তারপর আবার নতুন কাট, আবার নতুন প্রিন্ট জমা দেওয়ার পর ফের নতুন আপত্তি। শুধু তাই নয়, ছবির নাম বদলাতে বলা হয়, সত্য ঘটনা অবলম্বনে কথাটি সরাতে বলা হয়। জসওয়ান্ত সিং খালরার নাম পরিবর্তনের প্রস্তাবও আসে বলে দাবি নির্মাতাদের। এমনকি পাঞ্জাব পুলিশের নাম, ভারতীয় জাতীয় পতাকার দৃশ্য এবং গুরুবাণীর শব্দ বাদ দেওয়ার দাবি ওঠে বলেই অভিযোগ। 2023 সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই প্রদর্শনীও বাতিল হয়ে যায়। পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়, কিন্তু সেখান থেকেও কোনো সমাধান মেলেনি। 2025 সালে বিদেশে মুক্তির পরিকল্পনা হয়েছিল বটে, কিন্তু সেটিও বাস্তবায়িত হয়নি। দীর্ঘ 3 বছরের অপেক্ষা, নাম বদলেছে, বিতর্ক থামেনি, কিন্তু শেষ পর্যন্ত দর্শকের সামনে এসেছে সাতলুজ। এখন দেখার, এই ছবিটি শুধুই বিতর্কের জন্য আলোচনায় থাকবে, নাকি নিজের গল্প ও অভিনয়ের জোরে দর্শকদের মনও জয় করবে। Well, that's it for the day. আবারও ফিরে আসবো আরো নতুন নতুন খবর, আপডেটস আর গসিপ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।